স্বাগতম ক্রিকেট ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারে আসলে নিলামটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল 6টি দলই কিন্তু নিজেদের প্রায় গুছিয়ে নিয়েছে। সেখান থেকে প্রতিটি দলই 2জন করে বিদেশি ক্রিকেটার কিন্তু দলে ভিড়িয়েছে। তাছাড়া বেশ কয়েকজন দেশি ক্রিকেটারকে নিয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি কিন্তু চমক দেখিয়েছে। আমরা 6টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে আলাদা আলাদাভাবে কথা বলবো। আজকে আমরা নোয়াখালী টিমটা কেমন হয়েছে এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছে। আমার সঙ্গে আছে মোহাম্মদ সাদমান। সাদমান, স্বাগতম। ধন্যবাদ। নোয়াখালী টিমটা এবার আসলে নবাগত, তারা আসলে লোগোটা প্রকাশ করার পরই তাদের নিয়ে একটা তুমুল আলোচনা শুরু হয়েছিল। এরকম সুন্দর একটা লোগো আমরা পেয়েছি। তাছাড়া টিমটা কিন্তু নিলামের পর একটা খুবই ব্যালেন্স টিম। সব মিলিয়ে আসলে কীরকম হয়েছে দলটা আপনার মনে হয়? নোয়াখালী আসলে ফ্র্যাঞ্চাইজি পাওয়া নিয়ে কিন্তু অনেক দিন ধরেই মানুষের ডিমান্ড ছিল এবং নোয়াখালীবাসী যারা রয়েছে তারা কিন্তু প্রায়ই বলতো, প্রত্যেক বিপিএলেই বলতো নোয়াখালীর একটা টিম চাই, নোয়াখালীর একটা টিম চাই। এবং নোয়াখালী কিন্তু প্রথমে আসলে কথা ছিল যে জয়েন করবে, কিন্তু পরে যখন 5টা দলের নাম দেয় তখন কিন্তু আসলে নোয়াখালী ছিল না। একদম শেষ মোমেন্টে এসে বিসিবি আবার একটা টিম যোগ করে, সেখানে কিন্তু নোয়াখালী আসলে দিতে বাধ্য হয়, বা দিতে বাধ্য হয় বলতে তারা অ্যাড করে। এখানে আসলে মানুষের ডিমান্ড বা ফ্র্যাঞ্চাইজিতে মানুষ আসলে কীরকম দেখতে চায় সেটার একটা বড় একটা উদাহরণ কিন্তু এটা নোয়াখালী এক্সপ্রেস। নোয়াখালী এক্সপ্রেসে আপনি টিমের কথা বলছেন, নোয়াখালী এক্সপ্রেসের টিমটা নিয়ে কিন্তু আসলে যারা নোয়াখালীবাসী রয়েছে তাদের কিন্তু অনেক উন্মাদনা ছিল এবং অনেক ইচ্ছা বা মানে আকাঙ্ক্ষা ছিল যে কীরকম টিমটা হয়। এখানে প্রথমেই তারা নিলামের আগে কিন্তু বড় 2টা সাইনিং করে ফেলেছে, 4টা সাইনিং করে ফেলেছে অ্যাকচুয়ালি, লোকাল 2জন এবং বিদেশি 2জন। সেখানে সৌম্য সরকার এবং হাসান মাহমুদকে লোকাল হিসেবে নিয়েছে। এবং সৌম্য সরকারকে যখন অ্যানাউন্স করে বা তখন কিন্তু আসলে সেটা নিয়ে অনেক আলোচনা হয় এবং দর্শকরা কিন্তু খুশি হয় যে সৌম্য সরকার নিয়ে আসলে ভালো একটা পজিটিভ নেগেটিভ থাকে, কিন্তু তিনি কিন্তু আসলে সবসময় একটা হটকেক। তাকে নিয়ে কিন্তু যেই টিমই থাকে সবাই কিন্তু আসলে সমস্যা মানে প্লেয়ার পেতে যায়। এবং 2জন বিদেশি প্লেয়ার সেখানে কিন্তু জনসন চার্লস এবং কুশল মেন্ডিস, 2জনেই কিন্তু মারকুটে ব্যাটার, 2জনেই কিন্তু ফ্যান্টাসি লিগের বড় বড় নাম। এবং কুশল মেন্ডিস তো আসলে অনগোয়িং প্লেয়ার, শ্রীলঙ্কার বড় একজন, এবং জনসন চার্লস তো ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবীয় প্লেয়ারদের মধ্যে মানে টপে ছিল। যে নিলামে যখন নাম আসে তখন কিন্তু তার নাম টপে ছিল, তার নিলামে ওঠার আগে আসলে নোয়াখালী তাকে নিয়ে নেয়। সো টিমটা কিন্তু তখনই অনেকটা স্ট্রং হয়ে যায় যখন এখানে আপনি পারফেক্ট 4টা প্লেয়ার যখন আপনার টিমের হয়ে যাবে 11-এ রাখার মতো, হ্যাঁ, আপনার নিলামের চাপটা কিন্তু অনেকটাই কমে যায়। যদি দেখেন নোয়াখালীর ওপেনিং কিন্তু করবেন হইল সৌম্য সরকার, তাছাড়া জনসন চার্লস যদি ওপেনিং করেন তাহলে ওপেনিং পেয়ারটা নিয়ে তাদের চিন্তা করতে হচ্ছে। তারপরে ওয়ান ডাউনে আপনি কিন্তু কুশল মেন্ডিসকে নামাতে পারেন, তিনি কিন্তু টপ অর্ডারে খেলতে অভ্যস্ত। মার্কুটে একটা শুরু এনে দেওয়ার জন্য ধরেন টপ অর্ডার ওপেনিংয়ের একজন ব্যাটার ফেল করলো, সেই জায়গা থেকে কুশল মেন্ডিস কিন্তু ইনিংসটা এগিয়ে নেওয়ার জন্য একটা বড় একটা ভূমিকা রাখতে পারেন। আর আপনি যদি বাংলাদেশের লিমিটেড ওভারের পেসারদের তালিকা যদি করেন, সেই তালিকায় কিন্তু হাসান মাহমুদ বেশ উপরের দিকেই থাকবেন। আপনি যদি তাসকিন, মুস্তাফিজ তাদেরকে বাদ দিয়ে যদি হিসাব করেন তাহলে হাসান মাহমুদের ওই চান্সটা কিন্তু আছে। সো আমার মনে হয় যে তারা বেস্ট পিকটাই করেছে ডিরেক্ট সাইনিং। হ্যাঁ, মানে এইখানে মানে ভালো পিকের মধ্যে আপনি যদি এরকম 2-4জন প্লেয়ার আসলে নিয়ে নেন, আপনি যেটা বলছিলেন যে অকশনের আগেই কিন্তু আপনার বুস্ট আপ হয়ে যান। এবং সেখানে কিন্তু একটা মজার ব্যাপার কালকে হয়েছে যে 2জন প্লেয়ার তারা নিয়েছে, তারা এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিতে 2জন প্লেয়ার নেওয়া মিনিমাম নিতেই হতো, সেটা নিতে কিন্তু তারা ব্যর্থ হয়। এবং ব্যর্থ হওয়ার ফলে লাস্টে তারা 2জন একদম বেস্ট প্রাইসে 2জন প্লেয়ার পেয়ে গিয়েছে। তাদের এমন একটা সিচুয়েশন যে চুজেন পিক, তাকে নিতেই হবে, আপনার নিতেই হবে। বাকি যেই 5টা ফ্র্যাঞ্চাইজি তারা 2জন ক্রিকেটার কিন্তু অলরেডি নিয়ে ফেলেছে। সেই জায়গায় অবিকৃত ছিলেন অঙ্কন এবং জাকের আলী। সেই জিনিসটা যখন চোখে পড়েছে দলটার কোচ কাজী মাহমুদ সুজনের, তিনি আসলে বেস্ট 2টা প্লেয়ারকে পিক করেছেন। আমার মনে হয় যে তাদেরকে নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। এবং বেস্ট প্রাইস, হ্যাঁ, মাহিদুল ইসলাম অঙ্কন, হ্যাঁ, এবং বেস্ট প্রাইসে মানে 35 লাখে তারা কিন্তু একদম পেয়েছে। কোনো কারণ এখানে অকশনের আর কোনো উপায় নেই। এখন জিনিসটা আসলে একটা ক্যালকুলেটিভ হতে পারে, ক্যালকুলেটিভভাবে হয়তো নিয়েছে, বা তারা সুজন কিন্তু পরে বলছিলেন যে তারা আসলে দেখতে যাচ্ছিল বাকি 5টা ফ্র্যাঞ্চাইজি কীভাবে সাজায়, সেইভাবে এরপরে রাখতে হবে। আর জাকের আলী এবং অঙ্কন কিন্তু সুজনের খুবই প্রিয়। সো এই 2জনকে তিনি দলে নিতে পেরে কিন্তু আসলে তিনি অনেক খুশি হয়েছেন এবং বারবার বলছিলেন যে এই 2জনকে খেলানোর কথা, যে তাদের নিয়ে আসলে যত সমালোচনা হোক বা হচ্ছে সেটা কিন্তু আসলে খেলার মাঠে তিনি যতটুকু চিনেন তারা কিন্তু
খেলা যেই দিন আপনি খেলে দিবে তারা কিন্তু আসলে অনেক ভয়ঙ্কর প্লেয়ার হয়ে উঠবে। লাস্ট মানে নিলামটার পরে কিন্তু খালিদ মাহমুদ সুজন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন, সেখানে কথোপকথনের বেশিরভাগ অংশটা জুড়ে একজন প্লেয়ার ছিলেন, সেটা হাবিবুর রহমান সোহান। তার মানে বর্তমান ফর্মটা আসলে দুর্দান্ত ফর্মে আছেন। আমরা রাইজিং স্টার্স এশিয়া কাপে দেখলাম যে একটা বিধ্বংসী একটা সেঞ্চুরি তুলে নিয়েছিলেন, তারপরও বেশ কয়েকটা ইনিংস ছোট ছোট কিন্তু খুবই কার্যকরী ইনিংস কিন্তু খেলেছিলেন। তিনি কিন্তু শেষে এসে সেমিফাইনালে মনে হয় যে ভালো একটা ইনিংস খেলেছেন। তার মতো একজন মার্কেটে ব্যাটারকে দলে পেয়ে আসলে সুজন খুব একটা নির্ভর। তিনি আসলে বারবার বলছিলেন যে সৌম্য সরকার এবং বাকি যারা আছেন তাদের চাপটা অনেকটাই কমিয়ে দেবেন হাবিবুর রহমান সোহান, তাকে নিয়ে বড় একটা প্রত্যাশা আছে। তার মধ্যে আসলে যেই জিনিসটা দেখতে পাচ্ছেন তার মানে এই শট খেলার ক্ষমতা, তাছাড়া মানে যেই কোনো দলকে যেই কোনো দিন একাই একদম শেষ করে দিতে পারে। এখানে একটা বড় ব্যাপার হচ্ছে যে ন্যাশনাল টিমে ঢোকার আগে আপনি একটা লাইমলাইট যদি পান, যেমন জাকির আলীকে যদি আমরা বলি, জাকির আলী কিন্তু বিপিএল এর মধ্যেই কিন্তু আসলে তাকে আমরা দেখতে পেয়েছি বা তিনি কিন্তু লাইমলাইটে চলে এসেছিলেন। মানে 2-4 জন ক্রিকেটার যদি আপনি দেখেন বিপিএল থেকে একদম উঠে এসেছেন, তার মধ্যে জাকির আলী সবসময় নামটা থাকবে। হ্যাঁ, সো সেই এরকম আরেকজন প্লেয়ার হতে পারে হাবিবুর রহমান সোহান, কারণ তিনি অলরেডি কিন্তু লাইমলাইটে এশিয়া কাপের রাইজিং স্টারে তিনি ভালো খেলার ফলে তার কিন্তু আসলে সবাই দর্শকরা চিনছে যে এইরকম একটা প্লেয়ার রয়েছে যিনি আসলে ভালো অ্যাটাক করতে পারে। সো এই বিপিএলটা তার জন্য ইম্পর্টেন্ট একটা বিপিএল হবে, এবং খালেদ সুজনের আন্ডারে তিনি থাকাতে তার হয়তো গ্রুমিংটা আরও ভালো হবে, যেটা হয়তো ন্যাশনাল টিমে ঢোকার জন্য তার রাস্তাটা ইজি করে দিবে। না, আর খালেদ মাহমুদ সুজন কিন্তু কালকে বলছিলেন যে তাকে আসলে ওপেন একটা লাইসেন্স দিয়ে দেবে, তুমি তোমার মতো খেলো, তাকে আসলে কোনো জায়গায় লিমিটেড করা হবে না। হয়তোবা তাকে অনেকে ভাবছিলেন যে তাকে হয়তোবা এত মার্কেটে ব্যাটিংটার সুযোগ দেওয়া হবে না, তবে সুজন কিন্তু বলেছেন যে যেভাবেই সোহান চায় সেভাবেই কিন্তু ব্যাটিং করতে পারবে। দলটা নিয়ে যদি আরেকটু যদি কথা বলি, সেখানে কিন্তু মেহেদী হাসান রানা আছেন যিনি আসলে পেস বোলিং করে থাকেন, তাছাড়া সৈকত আলী আছেন ব্যাটার, সাদা হোসেন দীপু আছেন যিনি আসলে বাংলাদেশের ক্রিকেট যারা ফলো করেন তারা হয়তো বা টেস্ট টিমে তাকে হয়তো বা বিভিন্ন ঘরোয়াতে দেখেছেন, ঘরোয়া ক্রিকেটে দেখেছেন। সো আমার মনে হয় তারপরে নাজমুল অপু রয়েছেন যাকে আসলে আমরা নাগিন অপু বলে চিনি। এখানে কিন্তু আরেকটা ভালো সাইনিং হলো হায়দার আলী, পাকিস্তানের হায়দার আলী। তিনি আমার মনে হয় যে ফিনিশার রোলটা পালন করার জন্য পারফেক্ট, মিডল অর্ডারে মিডল অর্ডারে ব্যাট করতে পারেন। সো তিনি একজন ভালো পটেনশিয়াল ছিলেন, তিনি আসলে ন্যাশনাল টিমে ওইভাবে আসলে প্রুভ করতে পারেনি, কিন্তু তিনি ফ্র্যাঞ্চাইজি লিগে আসলে চেষ্টা করে থাকেন, মোটামুটি তাকে সবসময় দলে নেওয়া হয়। সো এই পিকটা আমার খারাপ লাগেনি। একজন আছেন ইহসানুল্লাহ, তিনিও পাকিস্তানের, কিন্তু তিনি আসলে ওইভাবে যে লাইমলাইট পাচ্ছে। দেশি প্লেয়ারদের মধ্যে আরেকজনকে হয়তো চিনবেন, রেগুলার বিপিএলে থাকেন, মুশফিক হাসান, লম্বা গড়নের একদম চিমচিমে গড়ন, তিনি আসলে খুব দারুণ গতিতে বল করেন, সেটা আসলে খুবই কাজে দিতে পারে। বাংলাদেশের উইকেট কিন্তু স্লো অ্যান্ড লো সবসময়, এখানে আসলে এই গতিটা ছাড়া অন্য পেসারদের আসলে খুব একটা কাজ আসলে থাকে না। আমার গতি দিয়ে ভরকে দেওয়ার মতো দারুণ একটা সুযোগ আছে। ঢাকার বাইরে আসলে খেলা হলে তার এই পেসটা হয়তো কাজে লাগাবে যদি খেলে। আর এছাড়া কিন্তু এখনও আসলে বিদেশি প্লেয়ার আনার সম্ভাবনা রয়েছে সবগুলো ফ্র্যাঞ্চাইজিরই, তারাও কিন্তু আসলে নখালেও চেষ্টা করবে যে বিদেশি প্লেয়ার আনা যায় নাকি। আমরা আসলে কিছু নাম শুনছি, এখনও কনফার্ম করেনি তারা, কারণ সেই প্লেয়ারদের নিয়ে আসলে অন্যান্য জায়গায় কথা হচ্ছে। প্লেয়ারকে নিয়ে বিপিএল এ 3টা ফ্র্যাঞ্চাইজি টানাটানি করছে, আর যদি প্লেয়ারের নামটা যদি কনফার্ম হয় তাহলে আসলে আমরা বলে দিব। আরেকটা বড় ব্যাপার কিন্তু আছে, কালকে খালেদ মাহমুদ সুজন গণমাধ্যমে বলছিলেন ক্যাপ্টেন্সি নিয়ে, যে আসলে এই টিমটার ক্যাপ্টেন কে হবে। সেখানে কিন্তু তিনি প্রথমেই বলছেন সৌম্য সরকারের নাম। তিনি যেভাবে বলেছেন যে সৌম্য সরকার হিসেবে আমরা ধরে নিতেই পারি যে সৌম্য সরকারই হয়তো এই টিমটার ক্যাপ্টেন হবে, কারণ সৌম্য কিন্তু ক্যাপ্টেন্সি করার যোগ্য। আপনি যদি 2015-16 থেকে যদি হিসাব করেন, অলরেডি 10 বছরের একটা ক্যারিয়ার, ন্যাশনাল টিমে অন অ্যান্ড অফ কিন্তু খেলছেন, যে অভিজ্ঞতাটা পাচ্ছেন তার আসলে ক্যাপ্টেন্সি করার যথেষ্ট সামর্থ্য আছে। এর বাইরে যদি আপনি চিন্তা করেন তাহলে হয়তো বা জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, তাদের মধ্যে থেকে কেউ হয়তো ক্যাপ্টেন্সি করলেও করতে পারেন। জাকের আলী সম্প্রতি কিছুদিন আগে আমরা আসলে তাকে ন্যাশনাল টিমেরও ক্যাপ্টেন্সি করতে দেখেছি। তবে আমার মনে হয় না খালিদ মাহমুদ সুজন এই বাকি যে প্লেয়ার আছেন তাদের দিকে নজর দেবেন। আমার মনে হয় যে এই সৌম্য সরকারই আসলে দলটার ক্যাপ্টেন হচ্ছেন না। এখন তিনি যেভাবে জোর দিয়ে আসলে বলেছেন, সেইভাবে বলার কারণে আসলে মনেই হচ্ছে যে হয়তো সৌম্য সরকার আমরা ক্যাপ্টেন হিসেবে দেখতে পারবো, এবং এই টিমটাতে সৌম্য সরকার ডিজার্ভিং ক্যাপ্টেন্সি, মানে ডিজার্ভিং ক্যাপ্টেন, কারণ তিনি ছাড়া যদি ওভারঅল যদি চিন্তা করেন তাহলে এখানে কুশল মেন্ডিস আছেন, তাছাড়া জনসন চার্লস আছেন, যারা ইন্টারন্যাশনালি আসলে অনেক প্রসিদ্ধ। আমার মনে হয় না খালেদ সুজনের টিমে কোনো বিদেশি ক্যাপ্টেন থাকবে। এটা কিন্তু সুজন কিন্তু ক্লিয়ারই করেছেন, বিদেশি কাউকে দায়িত্ব দিতে চান না। এর পেছনে একটা কারণও বলেছেন যে কুশল মেন্ডিসকে আপনি ধরেন ক্যাপ্টেন্সি
দিলেন, সে শেষ দিকের কয়েকটা ম্যাচ হয়তো খেলতে পারবে না, আইএল টি20তে চলে যাবে, এরকমটা যদি হয়, বা শুরুর দিকে কিছু ম্যাচে তাকে হয়তো পাওয়া যাবে না, অন্য একটা টুর্নামেন্ট খেলবেন, এরকম যদি হয় তাহলে তো পুরো আসরে একটা ক্যাপ্টেনকে পাওয়া গেল না, তখন আবার নতুন ক্যাপ্টেন খুঁজতে হবে আপনাকে। এই যদি কিন্তু হিসাবটাতে আসলে সুজন যেতে যাচ্ছেন না, সেক্ষেত্রে আমার মনে হয় যে দেশি একজনকেই ক্যাপ্টেন্সি দেওয়া হবে, সেটা সৌম্য সরকার। হ্যাঁ, এবং এটা হলেও আসলে খারাপ হবে না। এখন পর্যন্ত যেভাবে যেই টিমটা দেখছি আমরা, আমার মনে হয় যে খুবই ব্যালেন্স, যেটা আপনি বলছিলেন, খুবই ব্যালেন্স টিম। এবং আরও যদি বিদেশি ফরেন প্লেয়াররা আসে তখন হয়তো টিমটা আরও শক্ত হবে। কিন্তু আসলে নোয়াখালীর লোগোর মতোই হয়তো সুন্দর পারফরমেন্স দিবে তারা এবার মানে নোয়াখালীর উপরে প্রত্যাশাটা অনেক বেশি। আপনি বরিশালের যেরকম একটা হাইপ থাকে, সেখানে নোয়াখালীর হাইপটা আসলে সেরকমই থাকবে। এবার বরিশাল না থাকাতে নোয়াখালীর হাইপটা আসলে আর একটু বেশি পাবে। সো দেখা যাক, টুর্নামেন্টটা শুরু হোক, আমরা হয়তো ভালো পারফরমেন্স দেখবো নোয়াখালীর কাছ থেকে। ধন্যবাদ স্যার আমাকে সময় দেওয়ার জন্য। দর্শক, ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।